আস্তে কর, অনেক ব্যথা পাচ্ছি আমি। আস্তে করলে আবার মজা পাওয়া যায় নাকি? জোরে জোরে করতেই মজা বেশি। সারা শরীরে কামড় আর আঁচড়ের দাগ নিয়ে অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছি। সাদা বিছানার চাদরে বেশ খানিকটা লাল হয়ে গেছে আমার রক্তের দাগে। শরীরে অসম্ভব রকম যন্ত্রণা হচ্ছে, ব্যথায় এক প্রকার কাতরাচ্ছি, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে গত 2 ঘন্টা যাবৎ আমার শরীরটাকে খুবলে খাচ্ছে তুর্য। সদ্য ধর্ষিতার খাতায় নাম ওঠানো আমি একটা জীবন্ত লাশের মতো শুধু দেখেই গেলাম নিজের সতীত্ব হরণ হওয়া। আমি হীর, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। সদ্য 18 বছরে পা রেখেছিলাম। 2 চোখ ভরে স্বপ্ন সাজিয়েছিলাম। এক নিমেষেই আজ সব শেষ হয়ে গেল। কিছুই করার ছিল না আমার। কি করতাম? তুর্য যেমন লম্বা তেমনি সুঠাম দেখি, তার সামনে আমি একটা মাছির মতো। ঠিকই তার শক্তির কাছে পেরে উঠতে পারলাম না। শেষ মুহূর্ত পর্যন্ত ধস্তাধস্তি করেও শেষ রক্ষা আর হলো না। 2 চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না। কিন্তু তুর্যর থামার কোনো লক্ষ্যই নেই। চোখে ঝাপসা দেখছি, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো। এই অসহ্য যন্ত্রণা আর নিতে পারছি না আমি। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। মাথাটা উঁচু করে তাকা দিয়ে দেখি তুর্য আমার বুকে মাথা রেখে আমার উপরে ঘুমিয়ে আছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এটা কত বড় খচ্চর আমার উপর শুয়ে আছে। ইচ্ছে হচ্ছে লাথি মেরে নিচে ফেলে দেই, কিন্তু শরীরে এক বিন্দু শক্তিও অবশিষ্ট নেই। বহু কষ্টে তুর্যকে নিজের উপর থেকে সরিয়ে কোনো রকম উঠে বসলাম। যে শাড়িটা পরে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই শাড়িটা 2 টুকরো হয়ে নিচে পড়ে আছে। শাড়ি আর ছেঁড়া ব্লাউজটা দেখে চোখ ভিজে গেল আমার। তুর্যর গায়ে থেকে চাদরটা টেনে নিয়ে কোনো রকম শরীরে পেঁচিয়ে নিলাম। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে শরীর টুকরো টুকরো হয়ে বিছিয়ে পড়বে এখনই। কোনো মতে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতেই আটকে উঠলাম। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। কামড় আর আঁচড়ের জায়গাগুলোতে বের হওয়া রক্ত শুকিয়ে গেছে। ধর্ষণ বুঝি একেই বলে। আগে শুধু শুনেছি, আজ নিজের বেলায় অভিজ্ঞতাটাও হয়ে গেল। 2 চোখ বেয়ে নোনা জল পড়ছে। মুছার এই বিন্দু পরিমাণ ইচ্ছেও নেই। চোখের পানির মাধ্যমে ধর্ষিতার কলঙ্ক না ধুলেও কষ্ট হয়তো কিছুটা কমবে। প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে নিজেকে ভালো মতো ধুয়ে গোসল শেষ করে ওয়াশরুমে রাখা বাথটবটা পরে বের হলাম। বের হতেই দেখি অসভ্যটা খাবার সেন্টার টেবিলে রাখছে। আমাকে দেখে একটা ডেভিল হাসি দিয়ে বলল, আমার বিরুদ্ধে তো সব প্রমাণ নিজ হাতে সাবান দিয়ে কষে কষে ধুয়েলে, এখন পুলিশে কেস ফাইল করবে কিভাবে? তুর্যর কথায় আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছি। বলে কি, নিজেই নিজেকে পুলিশে দেওয়ার কথা বলছে? কিন্তু কথাটা তো ঠিকই বলেছে। বোকার মতো সব প্রমাণ শেষ করে এলাম, এখন নিজেই নিজের কপাল চাপড়াচ্ছি। কি চিন্তা করছো এত? এখন এত ভেবে লাভ নেই, এখানে এসে বসো। বলেই আমার হাত ধরে টান দিয়ে সোফায় বসিয়ে দিল তুর্য। বাথরুমটা খোলো। তুর্যর কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। কি হলো, শুনতে পাচ্ছ না? বাথরুমটা খোলো, কামড়ের জায়গাগুলোতে মলম লাগাতে হবে। না, আমি বাথরুম খুলবো না। কেন? আপনার সামনে আমি কিভাবে খুলবো? নিচে কিছুই পড়িনি। হয়তো ভুলে গেছো, কিছুক্ষণ আগে তোমার সবটাই দেখে ফেলেছি। তুর্যর কথা শুনে মনে হচ্ছে আমি আকাশ থেকে পড়ছি। এই মানুষটা কি আদৌ মানসিকভাবে সুস্থ আছে নাকি পুরোটাই তার ছিঁড়া? কিছুক্ষণ আগে আমাকে এতটা টর্চার করে এখন আবার নিজেই মলম লাগাতে চাইছে। নিজে নিজেই বিড়বিড় করছিলাম, তখনই টান দিয়ে আমাকে নিজের দিকে ঘুরিয়ে বাথরুমটা খুলে কাঁধ থেকে নামিয়ে দিল তুর্য। আমি এখনো হা হয়ে আছি, আর তুর্য আমার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এতক্ষণে ভালো করে খেয়াল করলাম লোকটাকে। মাত্রাতিরিক্ত ফর্সা লোকটা। ছেলেদের এত ফর্সা হতে নেই। বড় চুলগুলো বারবার চোখের উপর এসে পড়ছে। ঠোঁট দুটো একদম গোলাপি রঙের। সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে বানিয়েছেন ওনাকে, এজন্যই হাজার হাজার মেয়ের ক্রাশ। এমন হা করে কি দেখছো? খেয়ে ফেলবে নাকি? তুর্যর কথা শুনে আবারও আমার চোখ বড় হয়ে গেল। খানিকটা লজ্জাও পেলাম বটে। কিছু না বলে মুখটা বন্ধ করে মাথা নিচু করে নিলাম।
গোসল করে বের হওয়াতে ভেজা চুলের পানি আমার শরীরে পড়ছে। ওষুধ লাগাতে লাগাতে তুর্যর হাত থেমে গেল। তার দিকে তাকাতেই দেখলাম এক দৃষ্টিতে আমার বুকের ঠিক মাঝখানের তিলটার দিকে তাকিয়ে আছে। তুর্যর চোখে এক অদ্ভুত নেশা লেগে আছে। এই একদিনেই তার দৃষ্টি আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো মনে পড়ছে। কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। আমার জীবনটা নিমেষেই শেষ হয়ে গেল। একটা মেয়ের অহংকার, তার সতীত্ব, সেটাই আমি হারিয়ে ফেললাম। দুঃখ বিলাস করছিলাম, তখনই আচমকা তুর্য আমাকে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে নিয়ে নিল। আচমকা এমনটা হওয়াতে কিছুই বুঝতে পারলাম না। যতক্ষণে বুঝলাম অনেক দেরি হয়ে গেছে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি। দুহাত দিয়ে তুর্যর বুকে কিল ঘুষি যা পারছি দিচ্ছি, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। তুর্য আরো শক্ত করে ধরলো আমাকে। এখন আমি আর নড়তেই পারছি না। অসহায় হয়ে চোখে পানি ছেড়ে দিলাম। তুর্য মনের সুখে আমার ঠোঁট দুটোর স্বাদ নিচ্ছে, কিন্তু এইবার তুর্যর কাছে আসাটা হিংস্র মনে হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে উনি ভালোবেসে অনেক আদর করে কিস করছে, কিন্তু আমার এগুলো কাটা খায় নুনের ছিটার মতো। কিছুক্ষণ এইভাবেই থাকার পর তুর্য আমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হাতের বাঁধন আলগা হতেই আমি তুর্যকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। এই লোকটার স্পর্শ আর সহ্য করতে পারছিলাম না আমি। ওনার প্রতিটা স্পর্শ আমাকে আবারও সেই অমানবিক অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছে। তুর্য আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। এই চাহনিতে না জানি কত কষ্ট লুকিয়ে আছে। তুর্যর চোখের দিকে তাকিয়ে থাকা আর সম্ভব হলো না। কেন জানি না বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। তুর্য নিজের চোখ নামিয়ে নিল। খাবার মাখিয়ে আমার মুখের সামনে ধরলো তুর্য। মুখ খোলো, খাবার খেয়ে পেন কিলার খেতে হবে। তুর্যর কথায় আবারও অবাক না হয়ে পারলাম না। উনি কেমন মানুষ এই ধারণাটাই হচ্ছে না আমার। এত কেয়ার করছে আমার যে বিশ্বাসই হচ্ছে না। কিছুক্ষণ আগে এই লোকটাই আমাকে তুলে এনে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এক কথায় যাকে বলে ধর্ষণ করেছে। আমি মুখ না খোলাতে তুর্য জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল। সরি জোর করে খাবার ঢোকানোর জন্য, কিন্তু তোমাকে পেন কিলারটা খাওয়ানোর প্রয়োজন, না হলে শরীরে ব্যথা করবে। শরীরের ব্যথাটাই বুঝি চোখে পড়লো না। আমার জীবনে যে ঝড় নিয়ে এলেন সেটা। তুর্য আহমেদ চৌধুরীর সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে, নিজে থেকে ধরা দেয়। আর সেই তুর্য আহমেদ চৌধুরী নিজে তোমাকে আপন করে নিয়েছে। তোমার তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। আপনি যেমন আপনার কাছে ধরাও দেয় তেমন মেয়েরাই, কিন্তু আমি ওসব মেয়েদের মতো নই। আমি কেমন? মানে? এই যে বললে আমি যেমন তেমন মেয়েরাই আমার কাছে আসে, তো আমি কেমন একটু বলো। আপনি একটা চরিত্রহীন লোক। আপনি একটা মেয়েকে জোরপূর্বক তুলে এনে আর কথা বের হলো না মুখ দিয়ে। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় এসে আটকে গেছে। আমি চরিত্রহীন, আর তুমি? তুমি কি তো তুলসী পাতা? তোমার আসল রূপটা আর কেউ না জানলে আমি জানি। আর তোমার কি মনে হয় আমি তোমাকে দর্শন করেছি? তুমি তো সবকিছু জেনেও কিছুই জানো না। আমার প্রতিটি স্পর্শ বৈধ ছিল। তোমাকে অবৈধভাবে আমি স্পর্শ করবো ভাবলে কি করে? তুর্য এই কথার প্রেক্ষিতে কি উত্তর দেওয়া আমার জানা নেই। তুর্য আমার সম্পর্কে এত বাজে মন্তব্য করছে, কিন্তু উনি তো আমাকে চেনেন না, তাহলে কেন এসব কথা বললেন? তুর্য আমাকে পেইন কিলার খাইয়ে দিলেন। সোফায় মাথা নিচু করে বসে আছি। তুর্য আলমারি থেকে টি শার্ট বের করছে। এতক্ষণ শুধু একটা ছাই রঙের ট্রাউজার পরেছিলেন। তুর্যর জিম করা বডি, তার উপর ফর্সা শরীর, যে কোনো মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট। কিন্তু এত সৌন্দর্য দিয়ে কি হবে যেখানে চরিত্রেরই ঠিক নেই? একটা মেয়ের এত বড় সম্মান হানি করার আগে একবারও চিন্তা করলো না। তোমার এখন বাসায় যেতে হবে নাকি আমার মোহে পড়ে গেছো? কিভাবে যাব? শাড়ি ব্লাউজ তো আপনি ছিঁড়ে ফেলেছেন। বাথরোব পরে বাসায় কিভাবে যাব? বাথরুমটা পরে যেতে হবে না, এই শাড়িটা পরে নাও। যা যা লাগবে সবই এখানে আছে। আপনি বাইরে যান। কেন? বারে, আপনার সামনে শাড়ি পরবো নাকি আমি? তোমার আর কিছু বাকি নেই যা আমি দেখিনি, তাই আমার সামনে তোমার লজ্জা না পেলেও চলবে। গা জ্বালানোর কথা বন্ধ করবেন আপনি।
লজ্জা নাই আপনার, তাই না? গেট রেডি ফার্স্ট। অর্ডার দিয়েই তুর্য রুম থেকে বেরিয়ে গেল। শাড়িটা হাতে নিয়ে রুমটা একটু পর্যবেক্ষণ করলাম। বেশ বড় একটা রুম। আসবাবপত্রগুলো অনেক দামি আর ক্লাসি। দেখেই মনে হচ্ছে খুব শখ করে সাজিয়েছে রুমটা। খাটের পাশের টেবিলে তুর্যের একটা ছবি ফ্রেমে রাখা। তার মানে বাড়িটা এই শয়তান লোকটার। বেলা গড়িয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে জলদি। তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়িটা পরে নিচে নেমে গেলাম। নিচে নামতেই আমি আরো আশ্চর্য হলাম। এই বাড়িতে আমি আর তুর্য ছাড়া আরো অনেকেই ছিল। দেখে মনে হচ্ছে এরা সবাই সার্ভেন্ট, কিন্তু এতগুলো মানুষ এখানে ছিল, তাহলে একটা মানুষও আমাকে বাঁচালো না কেন? সবগুলো মানুষ আমার সাথে এত বড় অন্যায় হতে দিল, কেউ একজনও বাধা দিল না? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই তুর্য আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইটস টাইম টু গো বেবি। একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না। তো কি নামে ডাকবো? আমার নাম হীর। এক মিনিট, আপনি আমাকে ডাকবেনই বা কেন? কেন আমি তোমাকে ডাকবো না কেন? আপনার আমার সাথে যা প্রয়োজন ছিল সব তো শেষ। আমার সর্বস্ব তো লুটে নিয়েছেনই, এখন আমাকে ডাকার কি দরকার? তুর্য কিছু বলল না, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। তুর্য আহমেদ চৌধুরী ওরফে রকস্টার তুর্য, বাংলাদেশের সিঙ্গিং সেন্সেশন উইথ আইকন। অল্প কয়েক বছরেই নিজের গান গাওয়ার প্রতিভা দিয়ে জয় করে নিয়েছে সকলের মন। এমন না যে আমরা একে অপরকে চিনি, তবে ওনাকে চেনে না এমন খুব কম মানুষই আছে। মনে মনে সেই দিনটাকে ঘৃণা ভরে স্মরণ করছি, যেদিন এই তুর্যর সাথে প্রথম দেখা হয়েছিল। প্রায় 15 দিন আগে মামাতো বোন রাহির সাথে একটা কনসার্টে গিয়ে এই মানুষরূপী পশুটার সাথে দেখা হয়েছিল। প্রথম দেখায় একবারের জন্য বুঝতে পারিনি লোকটা এতটা নীচ। বাইরের দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হয়তো তুর্য কয়েকবার আমার দিকে ফিরে তাকিয়েছিল, কিন্তু আমার এই পশুর মুখটা দেখার আর ইচ্ছা নাই। আমার বাড়ির ঠিক সামনে এসে গাড়িটা থামলো। তার মানে সবকিছু প্রি প্ল্যান্ড ছিল। আমার সব তথ্য আগে থেকেই নিয়ে নিয়েছে। গাড়ির দরজাটা খুলে এক ছুটে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। হয়তো পেছন থেকে দু একবার ডেকেও ছিল, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাড়িতে ঢুকতেই রাহি আটকে ধরলো। এত দেরি কেন? আর এটা কার শাড়ি? কি উত্তর দেব, মাথায় কিচ্ছু আসছে না। কোনো রকম অসুস্থতার বাহানা বানিয়ে ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। এখন যেন আমার কষ্ট আর বাদ মানছে না। মরে যেতে ইচ্ছে করছে, নিজেকে অপবিত্র মনে হচ্ছে। গায়ের শাড়িটা টেনে খুলে আগুনে লাগিয়ে দিলাম। কেন এই কাজটা করলাম জানি না, কিন্তু মনে হচ্ছে শাড়িটার জায়গায় তুর্যকে জ্বালাতে পারলে অনেক শান্তি পেতাম। ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে বসে কাঁদছি আমি। আজকে আম্মু আব্বুর কথা ভীষণ মনে পড়ছে। আজ আম্মু বেঁচে থাকলে আমার মনের কষ্টটা একটু হলেও বুঝতো। সবটা তার সাথে শেয়ার করতে পারতাম। মামা, মামি, রাহি, রায়ান সবাই অনেক ভালো, কিন্তু মা তো মাই হয়। রায়ানের কথা মনে পড়তেই আরো জোরে কান্না পাচ্ছে। কি থেকে কি হয়ে গেল? মানুষটা আমাকে কত ভালোবাসে আর আমি কি না? ছি, নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। যদি রায়ান সবটা জানতে পারে তখন কি হবে? রায়ান কি আর আমাকে মেনে নিবে? হ্যাঁ, মেনে নেবে। রায়ান আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এটা তো রায়ানকে ঠকানো হবে। আমি কিভাবে রায়ানকে ঠকাবো আর ভাবতে পারছি না। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। জানি না কত সময় ধরে এভাবে কাঁদছি আর ভিজছি। আরো কিছুক্ষণ ভিজার খুব ইচ্ছে হচ্ছে। হয়তো আমার কলঙ্ক ধুয়ে যাবে এই পানির সাথে। দরজায় বারবার নক পড়ছে। মামি আর রাহি ডাকছে। না, আর কিছুক্ষণ এভাবে থাকা যাবে না। ওরা সন্দেহ করবে। ঝটপট জামাটা পাল্টে বেরিয়ে পড়লাম। কোনো রকম একটু খেয়েই দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুর্য, হাতে গিটার আর গলায় করুণ সুর। গানটা গাইতে গাইতেই দু চোখ ভিজে গেছে তুর্যের। আকাশের দিকে তাকিয়ে আছে আপন মনে। পুরো আকাশটা মেঘলা। পূর্ণিমা তিথি হওয়ার পরেও আজ আকাশের কোনো আনন্দ নেই। যেন আকাশও আজ তুর্যের সাথে কাঁদতে চায়, ওর কষ্ট কমাতে চায়। প্রিয়জনকে হারানো কষ্ট তবুও বুকে নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু প্রিয়জনের ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াও অনেক সুখের। কেন হীর, কেন কেন দাও আমাকে এতটা কষ্ট? আর কত কষ্ট সহ্য করবো আমি, বলো?
আর কত যন্ত্রণা দিতে চাও। প্রতিটা মুহূর্ত তুমি আমার সামনে, কিন্তু তোমাকে ছোঁয়ার অধিকার নেই। আমার কলেজে তুমি, তবুও তোমায় ভালোবাসার অধিকার নেই। তুমি চাইলে সারা জীবন তোমার অপেক্ষা করতে পারি, কিন্তু তোমাকে আজকে তুমি আমাকে চরিত্রহীন বলছো, মানুষরূপী পশু, আরও না জানি কত কি। তুমি আমাকে যত পারো ভুল বোঝো, তবু আমি কিছুই বলবো না। আচ্ছা হির, একটা বারও কি আমার কথা মনে পড়ে না? একটা বারও কি আমার কাছে আসার জন্য তোমার মন ছুটে যায় না? বলো না হির, প্লিজ বলো। কথাগুলো বলতে বলতেই আমি কান্নায় ভেঙে পড়লাম। তখনই বৃষ্টি শুরু, ঝুমঝুম বৃষ্টি। হয়তো আমার কষ্টগুলো আকাশ সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার, প্রচন্ড মাথা ব্যথা করছে, শরীরটাও বেশ গরম, চোখে ঝাপসা লাগছে, সবকিছু বেশ ভালো রকমেরই জ্বর এসেছে মনে হচ্ছে। ড্রয়ার থেকে একটা জ্বরের ওষুধ খেয়ে খাটে বসে আছি। দিনে যা কিছু ঘটেছে সবটা মাথায় ঘুরছে। সবকিছু পুনরায় একবার চিন্তা করতে গেলে একটা কথা আটকে যায় মাথায়। তুর্য তখন বলেছিল তার প্রতিটি স্পর্শ বৈধ। এই কথাটার কি মানে ছিল? আমার শরীরে তার স্পর্শ বৈধ কিভাবে হবে? রায়ানকেও আজ পর্যন্ত নিজেকে স্পর্শ করতে দেইনি, আর এই লোক, ছি, এই লোকের কথা আমি কেন ভাবছি? যার চরিত্র খারাপ, তার মুখের কথার কি সত্যতা আছে? দরজায় কড়া নড়ছে, নিশ্চিত রায়ান দেখতে এসেছে আমাকে। কিন্তু আমি এই মুখ কিভাবে দেখাবো রায়ানকে? আমার যে তার সামনে যাওয়ার সাহস নেই। কি বলবো আমি তাকে? হির, দরজাটা খুলে দে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রাহি বলল তোর শরীর খুব খারাপ, আমি দেখবো তোর কি হলো। রায়ান ভাই, তুমি যাও তো এখান থেকে, আমাকে ঘুমাতে দাও। এমন করছিস কেন? খোল না প্লিজ, একবার তোকে দেখেই চলে যাব। এত দেখার কি আছে? যাও তো, ঘুমাও। খুলবি না? না। এই তো আর 2 দিন, তারপর দরজা কিভাবে লাগিয়ে রাখিস আমিও দেখব, আর তোর ঘুমের 12টা বাজিয়ে দেব। রায়ানের কথায় যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি ভুলেই গিয়েছিলাম 2 দিন পর আমার আর রায়ানের বিয়ে। এখন আমি কি করব? আমি পারবো না রায়ানকে ঠকাতে। আমি এখন অপবিত্র হয়ে গেছি। আমি পারবো না রায়ানকে বিয়ে করতে। খুব কান্না পাচ্ছে, কিন্তু জ্বরের মাত্রা অনেক বেড়ে গেছে। তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভেজার পর রুমে চলে এলো তুচ্ছ। রুমের লাইট অন করে রুমের দেওয়াল ভর্তি লাগানো হীরের ছবিগুলোর দিকে তাকিয়ে আছে তুচ্ছ। তুমি আমাকে ভুল বোঝো না হির, আমি কখনো তোমার কোনো ক্ষতি চাইনি, কিন্তু আজ আমি সত্যিই নিরুপায় ছিলাম। আমি বেঁচে থাকতে কি করে তোমাকে অন্য কারো হতে দিতাম বলো? তুমি যে আমার নিঃশ্বাসে আটকে আছো। তোমাকে হারালে আমি নিঃশ্বাস নিতে পারবো না। জানি না তোমাকে কিভাবে বোঝাবো, কিন্তু ওয়াদা করছি তোমার প্রতি করা সব অন্যায়ের প্রতিশোধ নেব। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, তার পেছনে সব কারণ তোমাকে বোঝাবো। তুমি শাস্তি দিলে মাথা পেতে নেব, কিন্তু তোমাকে হারাতে পারবো না। আমার স্পর্শে আজ তোমার ঘৃণা হচ্ছে না হির, জানো হির, খুব কষ্ট হচ্ছে। বুকের বাঁ পাশটা পুরো ছাই হয়ে যাচ্ছে। আমি তোমার কোনো সর্বনাশ করিনি হির। কথাগুলো বলতে বলতে তুর্য জ্ঞান হারিয়ে ফেলে। সকালে ঘুম থেকে উঠতেই দেখি প্রচন্ড মাথা ব্যথা করছে। জ্বরের কারণেই এমনটা হয়েছে বুঝতে পারছি। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই জানতে পারলাম বিয়েটা পিছিয়ে দিয়েছে, কারণ রায়ান ভাইয়ের জরুরি ভিত্তিতে ঢাকার বাইরে যেতে হয়েছে অফিসের কাছে। বিয়ের তারিখ পেছানোর কথাটা শুনে কেন জানি না ভালোই লাগছিল। যাক, অন্তত আরো কিছুদিন সময় পেলাম বিয়েটা কিভাবে ভাঙবো সেটা ভাবার। তুর্যকে সকালে ওর ম্যানেজার হসপিটালে নিয়ে যায়। 3 দিন তুর্য হাসপাতালে ভর্তি থেকে বাসায় এসেই কাউকে ফোন করলো। হির কোথায়, কেমন আছে এখন? আমি নিরুপায় ছিলাম, জানি আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু হিরকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। আমি দেখছি ব্যাপারটা। আজ 7 দিন হয়ে যায় কলেজে যাই না, কিন্তু আজ কিছুতেই বাড়িতে থাকতে পারলাম না। মামি আর রাহির চাপে জোর করে কলেজে পাঠিয়ে দিল। অন্য মনস্ক হয়ে ক্লাসরুমের বারান্দা দিয়ে হাঁটছিলাম, তখনই কেউ আমার বাম হাতে হ্যাচকা টান দিয়ে একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমি পড়ে যেতে নিলে আমাকে বুকে জড়িয়ে নিল সামনে থাকা লোকটা। লোকটা আমাকে এতটা শক্ত করে ধরে রেখেছে যে আমার নাক বন্ধ হয়ে রয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
কোনো উপায় না পেয়ে শরীরের যত শক্তি ছিল সব দিয়ে ধাক্কা দিয়ে সামনে থাকা লোকটাকে সরিয়ে ঠাস করে গালে একটা চর বসিয়ে দিলাম। সামনের লোকটাকে দেখে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। তুর্য আমার সামনে দাঁড়িয়ে আছে অগ্নিচক্ষু নিয়ে, যেন এক্ষুনি চোখ থেকে আগুন বের হবে আর আমি চলে যাব। আমাকে ক্লাসরুমের দেওয়ালে ঠেস দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তুর্য। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, তাকাতে পারছি না ওই চোখের দিকে। মাথা নিচু করে ভয়ে কাঁপছি। কালো একটি হুডি পরে আছে তুর্য, হয়তো নিজের পরিচয় গোপন করতে এমন ভাবে এসেছেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সামনে আসা চুলগুলো পেছন দিকে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এতদিন ভার্সিটি আসুনি কেন? তুর্যর এই অদ্ভুত প্রশ্নে কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। কি হলো বলো? জ্বর হয়েছিল? বাসায় কি আবারও ঝর্ণার পানিতে বসেছিল বুঝি? তুর্যর এমন প্রশ্নগুলো বারবার অবাক করছে আমাকে। সে কিভাবে জানলো আমি ভিজেছিলাম আর জ্বর হয়েছিল? চুপ করেই থাকবে? আচ্ছা থাকো চুপ করে, আমি যে কাজে এসেছি সেটা করিনি। এখনো কপাল কুঁচকে আগের ভঙ্গিতেই তাকিয়ে আছি আর বোঝার চেষ্টা করছি সে কি বলতে চাইছে। সো কথা হলো আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেটা এক্ষুনি। তুমি আমার সাথে এক্ষুনি কাজে অফিসে যাবে। তুর্যর কথা শুনে মাথা হ্যাং হয়ে আছে। ঠিক কিভাবে রিয়্যাক্ট করব বুঝতে পারছি না। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে হয়তো সে কিছু বুঝেছে, যার জন্য আমার হাত ধরে টানতে লাগলো। এবার যেন আমি হুঁশ ফিরে পেলাম। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়েন বলছি। আর আমি যদি মরেও যাই তবুও আপনাকে বিয়ে করব না। আপনি আমার অপরাধী। আমার জীবনটা আপনার জন্য নষ্ট হয়েছে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার মতো একটা ধর্ষককে বিয়ে করব? কথাগুলো বলতেই তুর্য আমার গাল চেপে ধরলো আর দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমার কাছে অনুমতি চাইনি, আমি তোমাকে আমার সিদ্ধান্ত শুনিয়েছি। সিদ্ধান্ত শুনিয়েছেন মানে কি? জীবনটা আমার, সেটা কি আপনি ভুলে যাচ্ছেন? ভুলে যাবেন না, এটা আমার জীবন। আমি কাকে বিয়ে করব নাকি করব না এটা আমার সিদ্ধান্ত হবে। আর আমি আমার জীবন থাকতে কখনোই আপনাকে বিয়ে করব না। লোকের বিয়ে তো আমি তোমাকে করবই, অ্যাট এনি কস্ট। এতক্ষণ ভালোই ভালো বলেছিলাম শোনোনি, তাই এখন নিজের আসল রূপে ফিরে আসতে হচ্ছে। কি বলতে চাইছেন? তুমি যদি আজকে এবং এই মুহূর্তে আমাকে বিয়ে না করছো, তাহলে একটা ভিডিও ক্লিপ ভাইরাল করতে আমি বাধ্য হব। ভিডিও ক্লিপ? কিসের ভিডিও ক্লিপ? তোমার আর আমার সেদিনকার রোমান্টিক কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ। তুর্যর কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। বলছে কি লোকটা? একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এসব কিছু করতে পারে? সেদিন আমার সাথে এত বড় অন্যায় করার পরেও লোকটার শান্তি হয়নি। এখন সে ভিডিও ক্লিপ ভাইরাল করতে যাচ্ছে। ছি! আপনি কি জানেন আপনি একটা মানুষরূপী জানোয়ার? কতটা নিকৃষ্ট আপনি, আপনার ধারণা আছে? সে তোমার যা ইচ্ছা বিয়ের পর বলতে পারো, কিন্তু এখন আমার টাইম ওয়েস্ট করো না। ইউ নো টাইম ইজ মানি। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার হুমকি শুনে আপনাকে বিয়ে করে নেব? আপনি ভিডিও ক্লিপ ভাইরাল করতে চান? ইউ আর মোস্ট ওয়েলকাম, করেন। সবাই কথা শুনবে, আমার বদনাম হবে, এই তো। আমি যখন এই দুনিয়াতে থাকবো না তখন এই বদনামের আবার ভয় কিসের আমার? তুর্যর কপালের রগটা হঠাৎই ফুলে উঠল, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ভীষণ ভয় করছে আমার, কিন্তু তুর্যর সামনে নিজেকে আমি দুর্বল দেখাতে পারবো না। ভুলটা আমি সেদিনই করেছি। সেদিন যদি নিজেকে শেষ করে দিতাম তাহলে আজ আপনার মতো একটা মানুষের হাতের পুতুল হয়ে থাকতে হতো না। তবে সেদিন যেটা করতে পারিনি আজ করব। আমি যদি নাই থাকি তাহলে আমার বদনাম দেখবো কিভাবে? আজ এই বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে মারা যাব আমি। এই টর্চার আর সহ্য করতে পারছি না। ক্লাসরুম থেকে বের হতে গেলে তুর্য আমার হাত ধরে টেনে তার সামনে এনে আমার গালে সজোরে একটা চর বসিয়ে দেয় আর দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে, খুব শখ মারার তাই না? আচ্ছা তাহলে মেরেই দিই। আসলে এই ভালো হওয়া জিনিসটা আমার সাথে একদমই যায় না। তোমাকে ভালো মতো বলেছিলাম, শুনলে না, ভয় দেখালাম, তাও কাজ হলো না। এবার চেষ্টাই করি। কি বলতে চান আপনি? ওয়েট এ মিনিট বেবি, সব বুঝতে পারবে। তুর্য ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। জন,
হীরের মামা মামি আর রাহিকে গান পয়েন্টে নিয়ে যাও। তোমাদের হীর ম্যাডাম বিয়ের জন্য রাজি না, তাহলে ওরা শুধু শুধু দুনিয়াতে থেকে কি করবে? নিয়ে নিয়েছো, এখন ভিডিও কল করো। ম্যাডাম শেষবারের মতো এদের চাঁদ মুখখানা দেখতে চাইবে নিশ্চয়ই। আপনি কি বলছেন এসব? মামা মামি রাহিকে গান পয়েন্ট মানে? ওদের ছেড়ে দিন, ওদের সাথে আপনার কোনো শত্রুতা নেই, ওদের ছেড়ে দিন। তখন তুর্যর মোবাইলে ভিডিও কল এলো আর মোবাইলটা তুর্য আমার সামনে ধরলেন। মামা মামি রাহি সবাই অবচেতন অবস্থায় আছে আর 4-5 জন গার্ড ওদের মাথায় পিস্তল ধরে দাঁড়িয়ে আছে তুর্যর এক ইশারার অপেক্ষায়। আমি কি করব বুঝতে পারছি না। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকে এই মানুষগুলোই আমার সব। আমার নিজের স্বার্থের জন্য আমি এই মানুষগুলোকে মরতে দিতে পারি না। আর কিছু না ভেবে কাঁদতে কাঁদতে তুর্যর পায়ে পড়ে গেলাম। ওদের প্লিজ কিছু করবেন না, আমি আপনার সব কথা মানতে রাজি। প্লিজ ওদের ছেড়ে দিন তুর্য, প্লিজ। জন, তোমরা গানটা নামে ম্যাডামের মামা বাড়িতেই পিকনিক করো। আজকে তোমাদের স্যার আর ম্যামের বিয়ে, এনজয়। তুর্য কলটা কেটে দিয়ে আমাকে তার পা থেকে তুললো। পুনরায় হাত ধরে টানতে টানতে ক্লাসরুমের বাইরে নিয়ে গেল। এবার আর হুডিটা মাথায় তুললো না। কলেজের সবাই হা করে তাকিয়ে আছে আমার আর তুর্যর দিকে। রকস্টার তুর্য আহমেদ চৌধুরীর সাথে আমাকে দেখে মেয়েরা ছেলেদেরও যেন মুখ বন্ধ হচ্ছে না। সিঁড়ি দিয়ে টেনে নামানোর সময় ব্যালেন্স না থাকায় পা মুড়ে নিচে পড়ে গেলাম আমি। ব্যথাও পেয়েছি অনেক। তুর্য আবারও আমার হাত টানছে উঠে দাঁড়ানোর জন্য, কিন্তু এই মুহূর্তে হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর দিকে। হয়তো তুর্য কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আচমকাই আমাকে কোলে তুলে নিলেন সে। এখন আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে, লজ্জায় আর ক্ষোভে। কি মনে করে কি সে নিজেকে? এভাবে সবার মাঝে কোলে নিয়ে হাঁটছে, সবাই ফ্রিতে তামাশা দেখছে। অনেকে এরই মধ্যে আমাকে আর তুর্যকে নিয়ে কানা ঘষা শুরু করে দিয়েছে। তাদের ঠাট্টার শব্দ আমার কান পর্যন্ত আসছে, কিন্তু তুর্যর কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। আমাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে কার ড্রাইভ করা শুরু করলো তুর্য। কিছুক্ষণের মধ্যেই কাজী অফিসের সামনে এসে পড়েছি। দু চোখ পেয়ে পানি পড়ছে। আপনজনদের বাঁচানোর জন্য জীবনের শেষ বাজি খেলতে যাচ্ছি। তুর্য গাড়ি থেকে নেমে আবারও আমাকে কোলে তুলে নিয়ে ভেতরে গেলেন। সেখানে আরো মানুষ উপস্থিত আছে। মধ্যবয়স্ক 2 জন পুরুষ, 2 জন মহিলা, আমার বয়সী একটা মেয়ে আর তুর্যর বয়সী একটা ছেলে। এদের কাউকেই আমি চিনি না। আমাকে বসিয়ে দিয়ে তুর্য বিয়ে শুরু করতে বললেন। ব্যাস, আর কি, পড়ে নিলাম কবুল, হয়ে গেল বিয়ে। এমন একটা মানুষের সাথে যাকে আমি ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। বিয়ে শেষে আমি কাজী অফিসেই একটা চেয়ারে বসে আছি আর তুর্য কাকে যেন ফোন দিচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে। মাথা নিচু করে বসেছিলাম, তখন তুর্য ব্যথার স্প্রে এনে আমার পায়ে দিয়ে দিল। এবারও কোলে করে গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করলো। গন্তব্য আমার পরিচিত, আমার মামার বাড়ি যাচ্ছে। আমি আন্দাজ করতে পারছি কি হতে চলেছে। বাড়ি আসতেই তুর্য আমাকে কোলে নিয়েই কলিং বেল বাজালেন। মামি দরজা খুলতেই অবাক হয়ে হা করে আছেন। আমি কিছু বলতে যাব তার আগেই তুর্য বলল, রাহি, হীরকে ওর ঘরে নিয়ে যাও আর ওর প্রয়োজনীয় জিনিসগুলো প্যাক করে দাও। আমরা এক্ষুনি বেরোবো। হীর, তোমার কাছে জাস্ট 10 মিনিট সময় আছে, যা দরকার নেবে। 10 মিনিটের 1 সেকেন্ড সময় বেশি হলো, এরপর ভালো হবে না। তুর্যর কথায় আমি অনেক ভয় পেয়ে যাই আর রাহিকে ধরে ধরে রুমে নিয়ে গিয়ে জিনিস গোছাতে থাকি আর সব বলতে থাকি রাহিকে। রাহি তেমন রিয়েক্ট না করলেও বাইরে থেকে অনেক চেঁচামেচির শব্দ আসছে। নিশ্চিত মামি সব জেনে গেছে। মামিরই বা কি দোষ? কালকে পর্যন্ত তার ছেলের সাথে আমার বিয়ে ঠিক ছিল, আর আজকে আমি অন্য কারো বউ। তাদের কাউকে না জানিয়ে একা বিয়ে করে নিয়েছি। তারা অনেক কষ্ট পেয়েছে জানি, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, কোনো কিছু না বলে বেরিয়ে এলাম। ঠাস করে একটা চর পড়লো গালে। চরটা মামি দিয়েছে, আমার কিছু বলার নেই। মাথা নিচু করে আছি। মামি আরেকবার হাত উঁচু করলেন চর মারার জন্য, কিন্তু সেটা গালে পড়ার আগেই তুর্য মামির হাত ধরে ফেললেন। ডোন্ট ইউ ডিয়ার, এখন হীর শুধু আপনার ভাগ্নি নয়, আমার বউ মিসেস হীর তুর্য আহমেদ চৌধুরীও। আর মিসেস তুর্যর গায়ে হাত তোলার সাহস এই তুর্য আহমেদ কাউকে দেয়নি। আপনাদের কাছে দোয়া নিতে এসেছিলাম, যেটা হয়তো এখন আর পাবো না। তাই এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো হীর।
তুর্য আমার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে গেল আর আমার জিনিসপত্র তুর্যর গার্ড অন্য গাড়িতে রাখলো। সারা রাস্তা আর তুর্যর দিকে তাকাতে পারলাম না। এত ঘৃণা হচ্ছে এই লোকটার প্রতি যে মনে হচ্ছে এর সাথে থাকার চেয়ে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। গাড়ি এসে থামলো বিরাট বড় এক বাড়ির গেটে। কিন্তু এই বাড়িটা সেই বাড়ি না যেটায় সেদিন আমাকে তুলে আনা হয়েছিল। বাড়ির দরজার সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো কাজী অফিসে ছিল, হয়তো এরাই তুর্যর পরিবার। তুর্য আমাকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই উপস্থিত মানুষগুলো আমার সাথে কথা বলা শুরু করে দিল। কেউ জিজ্ঞেস করছে আমি কেমন আছি, কেউ কি ঠিক মতো আসতে পেরেছি কিনা, আবার কেউ পায়ে ব্যথা কিভাবে পেলাম। কিন্তু এই মানুষগুলোর কথার ধরন দেখে মনে হচ্ছে এরা আমাকে অনেক আগে থেকে চিনে, কিন্তু আমি তো এদের কখনো দেখিও নি। আমি চুপচাপ বসে আছি, কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে। তখন একজন মহিলা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। ইনি কাজী অফিসে ছিলেন না। আমার কাঁধে একটু ভেজা ভেজা মনে হচ্ছে। তাহলে কি এই আন্টি কান্না করছে আমাকে ধরে? কেমন আছিস হীর? আজ কতদিন পরে দেখলাম তোকে, অনেক শুকিয়ে গেছিস আগের চেয়ে। হ্যাঁ রে হীর, তোর কি আমার কথাও মনে নেই? অনেকক্ষণ এই আন্টির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ তার মুখে এই কথা শুনে মাথাটা কেমন ঘুরে উঠলো। আমি তো আপনাকে চিনি না, কে আপনি? আমার প্রশ্নে মনে হচ্ছে মহিলা অনেক কষ্ট পেলেন, কিন্তু আমি তেমন কোনো খারাপ কথাই বলিনি। আর কিছু বলার আগে তুর্য সেখানে চলে এলেন। আম্মু, তোমরা কি শুরু করেছো বলো তো? এসব কথা পরে হবে। হীর এখন আমার সাথে রুমে যাবে। তুর্যর কথায় যেন সবাই অনেকটা অবাক হলো। এখানে সবাই চোখে চোখে কথা বলছে, যার কিছুই আমি বুঝতে পারছি না। তুর্য আমাকে কোলে তুলে দোতলার একটা রুমে নিয়ে গেলেন। রুমটা বেশ বড়, মার্জিত ভাবে সাজানো। তুর্য আমাকে বিছানায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি বসে বসে রুম দেখছি। ব্যালকনির কাঁচটা খোলা থাকায় হিম শীতল বাতাস ঢুকছে রুমে। খুব ভালো লাগছে। ইচ্ছে হচ্ছে একটু দাঁড়িয়ে থাকি ব্যালকনিতে, কিন্তু পায়ে ব্যথা করছে। ওয়াশরুমে পানির শব্দ কমে আসছে, হয়তো তুর্য বের হবে এখন। এই লোকটাকে আর সহ্য করতে পারছি না। এখনই আবার চোখাচোখি হবে তার সাথে। তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। উদ্দেশ্য ঘুমানোর ভান ধরবো। ভান ধরতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ আমার গালে, গলায়, কপালে চুমু খাচ্ছে। চুমু খাওয়া শেষে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা হাত ধরে রেখেছে। আমি সবটাই অনুভব করতে পারছি, কিন্তু চোখ খুলতে পারছি না। ঘুমপুরি যেন আজ আমার চোখ আটকে রাখার শপথ নিয়েছে। মাথায় হাত বুলিয়ে দেওয়াতে ঘুমটা আরো ভালো মতো আসছে। হয়তো আমাকে কেউ জড়িয়ে ধরেছে খুব শক্ত করে। গালের পাশটা ভেজা ভেজা মনে হওয়াতে এবার ঘুমটা ভেঙেই গেল। চোখ খুলতেই দেখি তুর্য আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। রাগে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। এই লোকটা সাহস কত বড়, আমাকে ধরে শুয়ে আছে। ধাক্কা দিয়ে তুর্যকে নিচের উপর থেকে সরালাম, কিন্তু সে খাটের একদম কোনায় থাকাতে নিচে পড়ে গেল। নিচে পড়ে গিয়েই তুর্য আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। তুর্যর এই রূপটা দেখে আমার ভীষণ ভয় হয়। ভয়ে জড়সড় হয়ে বসে আছি আমি, আর তুর্য সে অগ্নিমূর্তি ধারণ করে আমার দিকে এগিয়ে আসছে। নিশ্চিত আমাকে মেরে ফেলবে এখন গলা টিপে। ভয়ে চোখ বন্ধ করে আছি, কিন্তু তুর্য আমার গলা চেপে না ধরে আমাকে কোলে তুলে নিল। আমি অবাক না হয়ে পারলাম না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি তুর্যর দিকে। সে আমাকে নিয়ে ওয়াশরুমে ঢুকেছেন। তার মতি গতি আমার কাছে সুবিধের ঠেকছে না। নিশ্চয়ই তার মাথায় কোনো শয়তানি বুদ্ধি খেলছে। যা ভাবছিলাম তাই। তুর্য আমাকে পানি ভর্তি বাথটাবে ফেলে দিলেন। রাগে মনে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। এটা আপনি কি করলেন? আপনি কি পাগল? আমাকে এভাবে পানিতে ফেলে দিলেন কেন? প্রতিশোধ নিলাম। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তুমি আমাকে চিনে ফেলেছিলে, আমি তোমাকে পানিতে ফেললাম। এখন হিসাব ঠিক আছে? আপনি একটা সাইকো। আপনার মাথার তার সবগুলো ছেঁড়া। এভাবে কেউ কাউকে পানিতে ফেলে? আমি যে ব্যথা পেলাম, এখন আপনার অনেক ভালো লেগেছে তাই না? তোমাকে ফেলে ভালো না লাগলেও হিসাব বরাবর করে এখন অনেক ভালো লাগছে। আপনার মাথার ওই বড় বড় চুলগুলো আমি ছিঁড়ে ফেলবো টেনে। আগে গোসলটা করো, ভেজা কাপড়ে তোমাকে অনেক হট লাগছে। খচ্চর একটা, বের হন এখান থেকে। তুর্য বেরিয়ে গেলে আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গোসলটা সেরে নিলাম। যে আন্টি আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল তিনি এসে আমাকে খাইয়ে দিলেন।
সে কথায় কথায় বললেন তিনি তুর্যর মা তনিমা চৌধুরী। কাজী অফিসে থাকা লোকগুলোর মধ্যে তুর্যর বাবা তিয়াস চৌধুরী, ছোট চাচা চাচি এবং একমাত্র ফুপি কাকলিও ছিলেন। খাওয়া শেষে তনিমা আন্টি আমার মাথায় হাত রেখে বললেন, মারে, আমার তুর্যটা একটু রাগী, কিন্তু ও মানুষটা খারাপ না। তুই ওকে একটু সময় দে। এমন ভাবিস না যে আমি এখানে তুর্যর সাফাই গাইতে এসেছি। আমি তোর জন্যই এসেছি। জানি তুর্য যা করেছে সেটা অনেক খারাপ একটা কাজ। আন্টির কথা শুনে আমি লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আন্টি কি সবটা জানে সেদিন কি হয়েছিল? মাথা নিচু করে এই সবই ভাবছিলাম। আন্টি আবার বলতে শুরু করলো, তোকে এভাবে জোর করে বিয়ে করাটা তুর্যের উচিত হয়নি। তোর মামা মামির সাথে কথা বলে নেওয়ার দরকার ছিল। আন্টির কথায় আমি হাফ ছেড়ে বাঁচলাম। যাক, আন্টি কিছুই জানে না। আন্টি, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আন্টি কাকে বলছিস? আমি তোর মা হই, বুঝলি? মা ডাকটা শুনেই ভেতরটা মোচড় দিয়ে উঠল। না জানি কত বছর হয়ে যায় মাকে হারিয়েছি। আমার তো মায়ের চেহারাটাও মনে নেই। মা বেঁচে থাকলে বুঝতে পারতাম আমি কার মতো দেখতে হয়েছি। আমি আস্তে করে একবার মা বলে ডেকে উঠলাম। মা আমাকে আবারও বুকে জড়িয়ে নিল। মা এবার কেঁদে উঠলেন। কেন জানি না আমারও ভীষণ কান্না পাচ্ছে। আপনা আপনি চোখ দিয়ে পানি পড়ছে। মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। মা আমার কপালে চুমু দিয়ে আমাকে আদর করে দিলেন। আজ যেন অনেক বছর ধরে শুকনো থাকা মরুভূমিতে কেউ মমতার বর্ষণ করলো। রাতে তুর্যর বোন তাসফি আমার সাথে দেখা করতে আসে। মেয়েটা আমার বয়সী হলেও আমার থেকে কিছুটা ছোট। কথাতেও একটু বাচ্চামো ভাব আছে, তবে ভারী মিশুক মেয়েটা। মিনিট দশেকের মধ্যে ওর উপর মায়া পড়ে গেছে আমার। একটা জিনিস ভাবতে খুব অবাক লাগছে, পরিবারের মানুষগুলো এত ভালো, কিন্তু তুর্য এমন কেন? একটা মেয়ের জীবন নষ্ট করতে একবারও ভাবলো না। তুর্যকে আমি কিভাবে স্বামী হিসেবে মেনে নিব? আমি তো কখনোই পারবো না তুর্যকে ভালোবাসতে। তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? আপন মনেই কথাগুলো ভাবছিলাম, তখন ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে রায়ানের নাম্বার দেখতেই কলেজা কেঁপে উঠলো। কি উত্তর দিব আমি রায়ানকে? সে তো এখনো হয়তো আমার সাথে জীবন কাটানোর স্বপ্ন সাজিয়ে বসে আছে, আর আমি কিনা তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলাম। রায়ান কি আমার অবস্থানটা বুঝতে পারবে? আমি যে উপায়হীন ছিলাম সেটি কি রায়ান বুঝবে? আমাকে কি কখনো ক্ষমা করবে? ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল চার্জের অভাবে। রায়ানের কথা ভেবে 2 ফোঁটা জল চোখ দিয়ে গড়িয়ে পড়লো। তাসফি আর রিশান, তুর্যর চাচাতো ভাই, এসেছে বাসর ঘর সাজাতে। কথাটা আমার মাথায় থেকে বেরিয়ে গেছিল। নিয়ম অনুযায়ী আজকে আমাদের বাসর রাত, কিন্তু আমি তো এটা হতে দিতে পারবো না। তুর্যকে আরো একবার আমাকে স্পর্শ করতে আমি দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি? সেদিনও আমি তার শক্তির কাছে হেরে গেছিলাম, আর আজ তো তার স্পর্শ বৈধ হবে। তাসফি এক প্রকার জোর করে আমাকে একটা লাল শাড়ি পরিয়ে দিয়ে গেছে। বিছানায় ঠিক মাঝ বরাবর বসে আমি এসব চিন্তা করছি আর ঘামছি। এসি চালু আছে, তবুও প্রচন্ড গরম লাগছে আমার। দরজায় খটখট শব্দ হচ্ছে, তার মানে তুর্য এসে গেছে। হার্টটা অসম্ভব দ্রুত বিট করছে, কিন্তু ভয় নেই। আজকে আমি প্রস্তুত। একটা ছুরি বাম হাতে নিয়েই বসে আছি। তুর্য আমার কাছে এলে এক ঘা বসিয়ে দেব। তুর্য রুমে ঢুকতেই ওয়াশরুমে গেল, বেরিয়ে আমার কাছে এগিয়ে আসছে, আর আমি ছুরিটা বারবার শক্ত করে ধরছি। আমার কাছে এসে আমার দিকে ঝুঁকে তুর্য আমাকে আচমকা জড়িয়ে ধরলো। এভাবে জড়িয়ে ধরাতে আমি ঘাবড়ে গেলাম। তুর্যর হাত আমার হাত দুটো চেপে ধরে মুখটা আমার কানের কাছে এনে ফিসফিস করে বলল, ফল কাটা ছুরি দিয়ে মানুষ কাটা যায় না। তুর্যর কথায় আমি পুরোই বেকুব বনে গেছি। আমার হাতে ছুরি এই লোকটা কিভাবে জানলো? চোখ দুটো বড় বড় করে তাকালাম তার দিকে। এর পরের বার কিচেন থেকে ধারালো ছুরি আনবা। তুমি তুর্য আহমেদের বউ, এই ফল কাটা ছুরি দিয়ে মানুষ কাটতে গেছো? এটা মানুষ শুনলে তো হেসে হেসে মরে যাবে। থিঙ্ক সামথিং বিগ, ইউ নো। তুর্যর কথায় আমার গা জ্বলে যাচ্ছে।
একে তো এত টর্চার, আবার এমন গা জ্বালানো কথাবার্তা। আপনি কি করে জানলেন আমি ছুরি হাতে বসে আছি? এই ঘরের প্রতিটা জিনিস আমার মুখস্থ। ফলের ঝুড়িতে যখন ছুরিটা দেখতে পাইনি তখনই বুঝেছিলাম সেটা তোমার কাছে। আগে বললেই পারতে না তো, অভিনয়ের প্রয়োজন ছিল না? প্রতিনিয়ত অভিনয় করতে করতে এখন শুধু ওটাই করতে পারি। উনি কি বললেন কিছুই বুঝতে পারলাম না, কিন্তু রাগটা কমাতে পারছি না। এখন আমার একা থাকা দরকার, তাই বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। মেকআপ এমনি তো করিনি, আর চুলটা কোনো রকম খোপা করা ছিল যা খুলে গেছে। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়লো। আমি জানি এটা তুর্যই, তার শরীরের ঘ্রাণটা খুব পরিচিত মনে হয় আমার। এর কারণ অবশ্য আমার জানা নেই। আমার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তুর্য চুমু দিতে লাগলো। আস্তে আস্তে তুর্যর হাত আমার পেট বিচরণ করতে লাগলো। রাগ কমার জায়গায় আরো বেড়ে গেল আমার। পেছনে ফিরেই তুর্যকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তুর্য আবারও সেই আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার এই করুণ দৃষ্টি আমার মনে আঁচড় কাটছে। না, আমি দুর্বল হব না। এই অমানুষটাকে আমি কিছুতেই প্রশ্রয় দিতে পারি না।